হ্যালো স্টুডেন্ট, আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টারে যে ইকোনমিক সাবজেক্ট আছে সেই ইকোনমিক সাবজেক্টের আমরা দুটো চ্যাপ্টার বা বলতে পারো দুটো ইউনিট খুব ভালো করে শেষ করেছি। ইউনিট 1 এবং ইউনিট 2 ভালো করে শেষ করেছি। আজকে আমি তোমাদের সামনে ইউনিট 4 পড়াবো। দেখো, যে দুটো ইউনিট ইউনিট 1 আর ইউনিট 2 এটা কিন্তু বোঝার ব্যাপার ছিল। এই ইউনিট 1 আর ইউনিট 2 তুমি বই থরলি রিডিং মেরে কিন্তু তুমি মানে তোমার এমসিকিউর অ্যান্সার গুলো করতে পারবে না। প্রপারলি ভালো করে বোঝার দরকার ছিল। সেটা আমরা প্রতিটা দুটো ইউনিটই আমরা 10টা করে ক্লাস করে কমপ্লিট করেছি। তারপর এমসিকিউ গুলোর জন্য আলাদা করে ক্লাস দিয়েছি। তো আমি ক্লাসে বারবার তোমাদের বলেছিলাম যে এই পার্টটা অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমিক্স কিন্তু বোঝানোর কিছু নেই। তবে এই ইন্ডিয়ান ইকোনমিক্সে আমি তো এমসিকিউ অবশ্যই করাবো। তার আগে তোমরা বাড়িতে ভালো করে রিড করবে। এই চ্যাপ্টারটা রিড করে, বেসিক্যালি এটা ডেটাবেস, হিস্ট্রিক্যাল বেস, হিস্ট্রির উপর তৈরি করা, ঠিক আছে? হিস্ট্রি আর বিভিন্ন রকমের ডেটা। তাহলে এইগুলো তোমাকে বাড়িতে চ্যাপ্টার গুলো 2-3 বার করে রিডিং করতে হবে, তারপর আমার সঙ্গে এমসিকিউ গুলো ডিসকাশন করবে, ঠিক আছে? তো আর যেইগুলো তোমরা ইম্পর্টেন্ট লাইন পাবে রিড করার সময় সেই লাইনগুলো হাইলাইট করতে বলে দিয়েছিলাম। তো দেখো, তো চ্যাপ্টারের নাম কি আছে দেখো, ইউনিট 4, ভারতের অর্থনৈতিক উন্নয়ন মানে ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট। আমি আবার বলছি, এখানে এই চ্যাপ্টার কিন্তু টোটালি বোঝার কিছু নেই। এই চ্যাপ্টার তোমাকে জাস্ট রিড করতে হবে, তুমি এমসিকিউ করতে পারবে। তো এখানে এমসিকিউ গুলো খুব একটা টাফ হবে না। যে ভালো করে রিড করতে পারবে সে এমসিকিউ করতে পারবে। আগের ইউনিট গুলো কি ছিল, যে বুঝতে পারবে সে ভালো অ্যান্সার করতে পারবে। তো দেখো চ্যাপ্টারের নাম কি বলছে, বাংলায় বলছি ঔপনিবেশ বা উপনিবেশ, যেটাকে বলে অতীতের সংক্ষিপ্ত উল্লেখ, ব্রিফ রেফারেন্স টু কলোনিয়াল পাস্ট। ঠিক আছে, তো চলো আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ গুলোতে চলে আসি, এক একটা করে এমসিকিউ গুলো চলে আসি। এমসিকিউ গুলো হয়ে যাওয়ার পর এই চ্যাপ্টার থেকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন মার্কিং করেছি। সেই মার্কিং গুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, অবশ্যই তুলে ধরবো মার্কিং গুলো। দেখ কি কোশ্চেন বলছে, পলাশির যুদ্ধের পরেই ভারতে ব্রিটিশ শাসন বা উপনিবেশিক শাসন শুরু হয়। বল এবার তাহলে তোমাকে কোশ্চেনের অ্যান্সারটা কতটা সোজা। তোমরা ইতিহাস পড়েছো, তোমরা জানো 9-10 বা তার আগের ক্লাসে ইতিহাস পড়ে পলাশির যুদ্ধ কবে শুরু হয়েছিল, পলাশির যুদ্ধ কোন সালে হয়েছিল, 1757 সালে। তো বলছে পলাশির যুদ্ধের পরেই ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়। তাহলে পলাশির যুদ্ধের পর পলাশির যুদ্ধ কত সাল, 1757 সাল, এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহের পরেই সমগ্র ভারতবর্ষে ব্রিটিশদের রাজত্ব সুপ্রতিষ্ঠিত হয়। মানে সিপাহী বিদ্রোহের পরেই কিন্তু সারা ভারতে ব্রিটিশরা রাজত্ব করতে শুরু করে। তাহলে আপনি জানতো সিপাহী বিদ্রোহ ভারতে কবে হয়েছিল, ঠিক 100 বছর পর, পলাশির যুদ্ধের 100 বছর পর, অর্থাৎ 1857 সালে, 1857 সালে। এটা হবে কারেক্ট অ্যান্সার। 3, ভারতে উপনিবেশিক অতীতের সময়কাল কে সাধারণভাবে ধরা হয় কোনটা, ভারতের উপনিবেশিক অতীতের সময়কাল। তাহলে এটা ধরতে, এটা মনে রাখার টেকনিকটা বলে দিচ্ছি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে কবে, 1947 সালে। আর পলাশির যুদ্ধ শুরু হয়েছে কবে, 1757। তো 1757 সময়কাল থেকে 1947 সাল পর্যন্তই হচ্ছে ভারতের উপনিবেশিক অতীতের সময়কাল। ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে ভারত কি কোন জিনিস সবচেয়ে বেশি রপ্তানি করতো, উপনিবেশ স্থাপনের পূর্বে ভারতে রপ্তানি করা হতো মসলিন জাতীয় দ্রব্য, ঠিক আছে? মসলিন জাতীয় দ্রব্য। ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে ভারতকে কি বলা হতো, সোনার পাখি বলা হতো, গোল্ডেন বার্ড, ঠিক আছে? 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর, ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে বিশ্ব অর্থনীতি ভারতের অংশ কত ছিল, 23%-এর বেশি, 23%-এর বেশি। ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে বিশ্ব অর্থনীতি মানে ওয়ার্ল্ড ইকোনমিক্সে ভারতের অংশ কতটা ছিল, 23%-এর বেশি। ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে বিশ্ব রপ্তানিতে ভারতের অংশ কত ছিল, বিশ্ব রপ্তানিতে ভারতের অংশ কত ছিল, এটা হচ্ছে 27% হবে, 27%। কত, 27%। রপ্তানিতে 27 আর হচ্ছে বিশ্ব অর্থনীতিতে 23। আচ্ছা, উপনিবেশিক সরকারের স্পষ্ট উদ্দেশ্য কি ছিল, ঠিক আছে? উপনিবেশিক সরকারের স্পষ্ট উদ্দেশ্য কি ছিল, ভারতকে শিল্পবিহীন করা, ভারতকে শিল্পবিহীন করা। উপনিবেশিক অতীতে নিম্নের দ্রব্যগুলির মধ্যে কোনটি ভারতের রপ্তানির মধ্যে ছিল না, কোন জিনিসটা ভারত রপ্তানি করতো না, কোনটা ভারতের রপ্তানির মধ্যে ছিল? 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমার সুতির কাপড় রপ্তানির মধ্যে ছিল না, ঠিক আছে? ব্রিটিশ শাসনের অধীনে বাংলায় বৃহৎ মন্বন্তরে
প্রায় 4 মিলিয়ন বাঙালি মারা গেছিল। কত সালে হয়েছিল? সিম্পল ব্যাপার। অ্যান্সারটা একদম সোজা, একদম সোজা। এটা হচ্ছে 1943 সালে হবে, 1943 সালে। ঠিক আছে? ঠিক স্বাধীনতার প্রাক্কালে। ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার বেশ কয়েক বছর আগে। ঠিক আছে? 1943 সালে। বলছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি উপনিবেশিক অতীতের সুবিধা বা পক্ষে যুক্তি নয়? বলছে এই যে 4 টে অপশন বলেছে এর মধ্যে কোনটা উপনিবেশিক অতীতের সুবিধা নয় মানে অসুবিধা। উপনিবেশিক অতীতের অসুবিধা কোনটা? গণহত্যা বা হত্যাকাণ্ড কোনটা সুবিধা নয়? অতীতের সুবিধা নয় মানে অসুবিধা। তাহলে কোন অসুবিধা? গণহত্যা হচ্ছে অসুবিধা, বাকি সবকটাই ছিল উপনিবেশিক অতীতের সুবিধা। তাহলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতের উপনিবেশিক তার অর্থনৈতিক, কোনটা অর্থনৈতিক প্রভাব নয়? অর্থনৈতিক প্রভাব নয়, অর্থনৈতিক প্রভাব নয়। দেখো, ভারতের শিল্পদ্রব্য উৎপাদনকারী ইংল্যান্ডে একটি পূর্ণাঙ্গ উপনিবেশ পরিণত, এতে অর্থনৈতিক প্রভাব। নতুন ভূমি রাজস্ব বিষয়ে পরীক্ষা নিরীক্ষার কারণে কৃষকরা একটি কঠিন সময়ের মুখোমুখি হয়, এটাও তোমার অর্থনৈতিক প্রভাব। কৃষির বাণিজ্যিকরণ শ্রমিকদের ওপর আঘাত হানে, ফলে ভূমিহীন শ্রমিকের সংখ্যা বেড়েছে, এটা অর্থনৈতিক প্রভাব। কিন্তু অর্থনৈতিক প্রভাব নয় কোনটা? রাজনৈতিক সংস্কার, 1935 সালে ভারত সরকার আইন, এটা হচ্ছে অর্থনৈতিক প্রভাব নয়। এবারে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতে উপনিবেশিকতার ধনাত্মক বা ইতিবাচক ফলাফল বা সুবিধা নয়? ভারতে উপনিবেশিকতার ধনাত্মক বা ইতিবাচক ফলাফল বা সুবিধা নয়, কোনটা সুবিধা নয়? ঠিক আছে তো? বিভাজন এবং শাসন নীতি গ্রহণে তো সুবিধা নয় তো, এটা হবে অ্যান্সার। নেক্সট কি বলছে, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতে উপনিবেশিকতার ঋণাত্মক বা নেতিবাচক ফলাফল বা অসুবিধা নয়? কোনটা অসুবিধা নয় মানে সুবিধা, কোনটা সুবিধা? কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে কোনটা সুবিধা হতে পারে? ব্রিটিশ কর্তৃপক্ষ অনেক গুরুত্বপূর্ণ পরিকাঠামো করেছিল তৈরি, যেমন হাসপাতাল, মানে কোনটা অসুবিধা নেই মানে কোনটা সুবিধা? ওরা আসার পর, ব্রিটিশ আসার পর তো আমাদের দেশে অনেক অনেক সুন্দর সুন্দর মানে স্ট্রাকচার তৈরি করেছিল। ঠিক আছে? ওরা অনেক পরিকাঠামোর উন্নতি করেছিল, যেমন হাসপাতাল তৈরি করা বলতে পারো। 15 নম্বর, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতের কৃষিক্ষেত্রের ওপর ব্রিটিশের প্রভাব নয়? এটা হবে দ্রুত হারে শিল্প উন্নয়ন। নেক্সট 16 নম্বর, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ব্রিটিশ শাসনকালে ভারতীয় কৃষিক্ষেত্রে অনুন্নতি এবং গতিরোধের কারণ নয়? মূলধন প্রগাঢ় উৎপাদন কৌশল, 16টা হবে 1। 17টা, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতের শিল্পক্ষেত্রে ব্রিটিশ শাসনের প্রভাব নয়? কোনটা ব্রিটিশ শাসনের প্রভাব নয়? এটার অ্যান্সার হবে দ্রুত হারে কৃষি উন্নয়ন। নেক্সট, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ব্রিটিশ শাসনকালে ভারতের বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ বিষয় নয়? কোনটি বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ বিষয়টা হবে 1941 সালে সুয়েজ খাল খোলা। তারপর ভারতে অর্থনৈতিক সম্পদের নিষ্কাশন তত্ত্বের প্রবক্তাকে, অর্থনৈতিক নিষ্কাশন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন দাদাভাই নৌরোজি, 19-টা 1 হবে। 20টা, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ব্রিটিশ শাসনকালে ভারতীয় সম্পদের নিষ্কাশনের প্রক্রিয়া নয়? ব্রিটেন কর্তৃক ভারতকে অর্থ সাহায্য। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ব্রিটিশ শাসনকালে ভারতের হস্তশিল্পের ক্ষয় বা পতনের পতনের প্রয়োজন, মানে মানে ভারতে যে হস্তশিল্প ছিল তা তো ধ্বংস হয়ে গেছে, এর কারণ নয় কোনটা? কোনটা কারণ নয়? এটা এটা হবে, একেরটা হবে হস্তশিল্প কারিগরদের অর্থনৈতিক উন্নতি। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতে ব্রিটিশ শাসনকালে চাহিদার নতুন ধরন নয়? ঠিক আছে, এটা হবে রেলপথ নির্মাণের ফলে ব্রিটিশ পণ্যের সহজলভ্যতা হ্রাস পেয়েছিল। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ব্রিটিশ শাসনকালে ভারতের রেলপথ স্থাপনের গুরুত্বপূর্ণ বিষয় নয়? এটা হবে ঐতিহ্যবাহী শিল্পের উন্নয়ন। 24, দাদাভাই নৌরোজির মতে ভারতীয় অর্থনৈতিক সম্পদের নিষ্কাশনে ভারতকে মূলধন সৃষ্টিতে বাধা প্রদান করে শিল্প উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, এটা বাধা প্রদান হবে। 25, ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে ড্যাশ ছিল ভারতীয় জীবিকার প্রধান উৎস? ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে ড্যাশ ছিল ভারতীয় জীবিকার
কৃষি, কৃষি ছিল প্রধান উৎস। 26, ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে বিশ্বব্যাপী মহান খ্যাতি সম্পন্ন ছিল ভারতের কোন জিনিসটা? ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে বিশ্বব্যাপী মহান খ্যাতি সম্পন্ন ভারতের কোন দ্রব্য ছিল? আমার যতদূর মনে হচ্ছে, আমি দেখে নিচ্ছি, এটা আমার মনে হচ্ছে হস্তশিল্প এবং মূল্যবান পাথরের কাজ। এই পরে দেখে নিচ্ছি, কোশ্চেনটি একটু ডাউট আছে, আমি পরে দেখে নিচ্ছি। ঠিক আছে তো? ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে সময়কে ভারতকে কি বলা হতো? সোনার হরিণ নাকি সোনার পাখি, কোনটা বলা হতো বলো? 27 এর অ্যান্সারটা কি হবে? কিছুক্ষণ আগেই বলেছি, সোনার পাখি বলা হতো, সোনার পাখি। উপনিবেশিক অতীতে ভারতীয় কৃষিতে ড্যাশ হয়েছিল। এটা বাণিজ্যিককরণ। 29, উপনিবেশিক অতীতে ব্রিটিশ সরকার ভারতকে ইংল্যান্ডের আসন্ন শিল্পে ড্যাশ রপ্তানিকারক হিসেবে গড়ে তোলে। এটা কাঁচামাল রপ্তানিকারক হিসেবে গড়ে তোলে। 29 এরটা হবে 1। 30 এরটা, উপনিবেশিক অতীতে ভারত ছিল রপ্তানি উদ্বুদ্ধ দেশ। ঠিক আছে, কিন্তু ভারতের বাণিজ্য ছিল ব্রিটেনের একচেটিয়া। 3 এরটা হবে, 30 এরটা হবে 3। এক মিনিট, 31 এরটাই এখানে আছে। উপনিবেশিক অতীতে প্রকৃত অর্থে ভারতবর্ষ ড্যাশ দেশে পরিণত হয়েছে ভারতের নিজস্ব ভাষা এবং গৌরবময় হারিয়ে ইংরেজি অন্ধকারাচ্ছন্ন দেশে। এটা হবে। সতীদাহ প্রথার বিলুপ্তি, মহিলাদের ক্ষমতা প্রদান সহ সামাজিক সংস্কার ড্যাশ কর্তৃক প্রবর্তন করা হয়েছিল। কার জন্য এটা এগুলো প্রবর্তন করা হয়েছিল? কে ছিল? ঠিক আছে, নামটা কি হবে? লর্ড হার্ডিঞ্জ। ঠিক আছে। মনুস্মৃতির মতো কিছু প্রাচীন ভারতীয় রচনা অনুবাদ করেছেন কে? এটা হবে হচ্ছে তোমার, এটা হবে তোমার উইলিয়াম জোন্স। ঠিক আছে। ড্যাশ ভগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? ভগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ঠিক আছে, চার্লস উইলকিন্স। ঠিক আছে। ঋগ্বেদ অনুবাদ করেন কে? ম্যাক্স মুলার। ড্যাশ অশোকের শিলালিপিকে শৃঙ্খলাবদ্ধ করেন যা ব্রাহ্মী ভাষায় রচিত হয়েছিল। তাহলে এটার অ্যান্সার কি হবে? জেমস প্রিন্সেপ। এবার দেখো, বলছে মিসেলেনিয়াস কোশ্চেন্স উইথ অ্যান্সার হিন্টস। তো শূন্যস্থান পূরণ আর কি। ভারত ড্যাশের জন্য বিশ্ববিখ্যাত ছিল যেটি ড্যাশ বিলুপ্ত হয়ে যায়। ভারত কিসের জন্য বিশ্ববিখ্যাত ছিল? আমি আগেই বলেছি ভারত কিসের জন্য বিশ্ববিখ্যাত ছিল, বলো? ভারত হস্তশিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল এবং যেটি উপনিবেশিক শাসনে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। কারেক্ট আনসার হবে 1 এরটা। 2, ড্যাশ এশিয়াটিক সোসাইটিকে অর্থ প্রদান করেন এবং তিনি ড্যাশের মতো প্রাচীন ভারতীয় রচনা অনুবাদ করেন। এটা তো তোমার মনুস্মৃতি হবে, মনুস্মৃতির মতো প্রাচীন ভারতীয় রচনা অনুবাদ করেন। কিন্তু ড্যাশ এশিয়াটিক সোসাইটিকে অর্থ প্রদান করে কে? এশিয়াটিক সোসাইটি অর্থ প্রদান করে উইলিয়াম জোন্স। এটা হবে কারেক্ট আনসার, উইলিয়াম জোন্স এবং মনুস্মৃতি। 3 নম্বর। 3 নম্বর কি বলেছে দেখো, ব্রিটিশ রাজ ভারতের বিশাল জনসংখ্যাকে খাওয়ানোর জন্য খাদ্য উৎপাদন না করে অর্থকরী ফসল বৃদ্ধিতে উৎসাহ দিত। অর্থাৎ 1 এরটা হবে বি, 1 এর অ্যান্সার হবে বি। বিভাজন এবং শাসন নীতিগণ ব্রিটিশদের সফলতা দিয়েছিল। 2 এরটা হবে এ। ব্রিটিশ রাজ একে অপরের বিরুদ্ধে কথা বলার জন্য ধর্মীয় নেতাদের অর্থ প্রদানের একটি ব্যবস্থাও তৈরি করে দিয়েছিল। এটা হবে ডি। 3 এরটা ডি এবং 4 এরটা, ব্রিটিশ প্রশাসন তাদের সাম্রাজ্যের অন্যান্য অঞ্চল থেকে খাদ্য আমদানি করে তাদের লোকেদের খাওয়াতো। এটা হবে এই ধরনের কার্যকলাপের ফলে ভারতে 24টি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এটা হবে 4 এরটা হবে সি। তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা করো। বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক বাণিজ্যের কার্যকলাপের বাস্তবায়নে, ঠিক আছে, ভারতের ট্রিলিয়ন নগদ অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ করা হয়। একটা হবে বি। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নাম তো শুনেইছো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি
অর্থনৈতিক বাণিজ্যের কার্যকলাপ বাস্তবায়নে ভারতের ট্রিলিয়ন নগদ অর্থ পাচার হয়েছিল বলে এটা অভিযোগ করা হয়। উপনিবেশিক অতীতে কৃষির মুনাফা চলে যেত জমিদারদের কাছে, প্রকারান্তরে ব্রিটিশদের কাছে। ঠিক আছে, এটা হবে, ফলে কৃষির উন্নতির জন্য কোনো মূলধন অবশিষ্ট ছিল না। দুইয়েরটা হবে এ। তিনেরটা, ভারতবর্ষ বিভাজন হয়েছিল ব্রিটিশদের কারণে। ঠিক আছে, এই সময় লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। ঠিক আছে, তাহলে তিনেরটা হবে ডি। চারেরটা, উপনিবেশিক অতীতে খ্রিস্টান বিষয়ী নারী শিক্ষাকে উৎসাহিত করার জন্য কিছু ভালো কাজ করেছিল। চারেরটা হবে সি। হয়ে গেল। তাহলে এটা তুমি দেখে নেবে কোন আনসারটা হতে পারে। এবার হচ্ছে ওই তোমার খুব ফেভারিট আমাদের এমসিকিউ, যেটা হচ্ছে অ্যাসারশন রিজনিং এর কোশ্চেন। বলছে ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে ভারতকে বলা হতো সোনার পাখি। একদম ঠিক বলেছে, একদম ঠিক। এটা কোনো কোনো অসুবিধা নেই, এই অ্যান্সারটা পুরো ঠিক। তারপর কি বলছে, বিশ্ব অর্থনীতিতে ভারতের অংশ ছিল 23% বেশি, যেটি সমগ্র ইউরোপের তুলনায় অধিক, এবং রপ্তানিতে ভারতের অংশ ছিল 27%। একদম ঠিক বলেছে। এবং এই যে প্রথম স্টেটমেন্ট অ্যাসারশনটা দিয়েছে, এর সঠিক কারণ হচ্ছে এইটা। তার মানে এটা কোন অ্যান্সার হতে পারে, প্রথম অ্যান্সারটা এ আর আর উভয়ই সত্যি। ঠিক আছে, এ আর আর উভয়ই সত্যি, আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরের কোশ্চেনটা বলছে উপনিবেশিক অতীতে ভারতীয় কৃষির বাণিজ্যিকরণ হয়েছিল। ঠিক, একদম ঠিক, এখানে কোনো ভুল নেই। নেক্সট রিজনিং কি বলছে, এই সময় ব্রিটিশরা তাদের দেশে অর্থকরী ফসল রপ্তানি করতে চেয়েছিল। এর ফলে কৃষকরা অন্তত এইভাবে কিছু অর্থ উপার্জনের জন্য খাদ্যশস্যের পরিবর্তে অর্থকরী ফসল উৎপাদন করেছিল। তার মানে এটা দুইয়ের অ্যান্সারটা হবে। এবার দেখো, বলছে ডায়াগ্রাম দেখে বলতে হবে কোনটা ঠিক। উপনিবেশিকের অতীতে, ঠিক আছে, ভারতের অর্থনৈতিক পরাধীনতা, কৃষির বাণিজ্যকরণ হয়েছিল, ভারতে সম্পদ নিষ্কাশন হয়েছিল, সম্পদগুলো নিয়ে চলে গেছিল, ভারতকে শিল্পবিহীন করা। তো এটা তো কোনো ভুল লাগছে না এখানে, এটা তো ঠিকই লাগছে। তাহলে সাতের একেরটা আমার কাছে কারেক্ট লাগলো। উপনিবেশিক অতীতে এটা হয়েছিল, কিন্তু এই বিভাজন ও শাসন উপনিবেশ চলাকালীন যখন চলছে তখন হয়েছিল। তো এটা অ্যান্সার হবে না, আমি বলে দিলাম অ্যান্সারটা কোনটা হতে পারে। আটেরটা, আটেরটাও তোমার এরকম চার্ট দিয়েছে, দেখো আটেরটা কোনটা হতে পারে। বলছে ভারতে উপনিবেশিক ধনাত্মক বা ইতিবাচক ফলাফল কি। ঠিক আছে, এটা হতে পারে, এটা হবে গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরি করেছিল, ভারতে একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব হয়েছিল, আর ব্রিটিশ সামনের মুকুটের রত্ন হিসেবে বিখ্যাত। 9 নম্বর, ওই রিঅ্যারেঞ্জ করতে না, রিঅ্যারেঞ্জ কোনটা আগে পড়ে সেটা সেটা বলতে হবে। দেখো এখানে, দেখো এখানে দেখে আমার যেটা মনে হচ্ছে, প্রথম যে সিকোয়েন্সটাই বলছি। ওরা যা সিকোয়েন্স দিয়েছে সেই অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে, প্রথমে হবে ডি, ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে ভারতকে বলা হতো সোনার পাখি। এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরটা কি, 1757 সালে পলাশির যুদ্ধের পরে ভারতে ব্রিটিশ শাসন বা উপনিবেশ ব্যবস্থা শুরু হয়। এটা হলো 2 নম্বর। ঠিক আছে, তারপর 1857 সালে যুদ্ধের পরে সমগ্র ভারত ব্রিটিশদের আয়ত্তে শুরু হয়। এটা হলো 3 নম্বর। তারপর উপনিবেশিক অতীতের সময়কালকে সাধারণ 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত, এটা আগেও বলেছি, এটা 4 নম্বর। এবং লাস্ট 5 নম্বর, উপনিবেশিক অতীতে ভারতীয় কৃষির বাণিজ্যকরণ হয়েছিল। এটা হচ্ছে 5 নম্বর। তো বুঝতে পারলে কোশ্চেনটা কোনটা হতে পারে অ্যান্সার, আমি সিকোয়েন্স করে দিলাম। 10 নম্বর, বলছে এর মধ্যে কোন অপশনটা কারেক্ট বলে তোমার মনে হচ্ছে। দেখি, তুমিও পড়তে থাকো। আমার মনে হচ্ছে সেকেন্ড অপশনটা, দেখি সেকেন্ড অপশনে কি বলেছে। উপনিবেশিক অতীতে ভারতের বাণিজ্য বা লেনদেন ছিল ব্রিটেনের একচেটিয়া। একদম ঠিক বলেছে। ভারত কাঁচা সিল্ক, তুলা, উল, নীল ইত্যাদি রপ্তানি করত, এবং আমদানি করতো উলের কাপড়, সুতির কাপড় ইত্যাদি। ওই সময় ভারত রপ্তানি উদ্বৃত্ত দেশ ছিল। এইভাবে অর্জিত মুনাফা ভারত ব্রিটিশ সরকারকে রক্ষণাবেক্ষণের জন্য, যুদ্ধের খরচ, ব্রিটিশ কর্মচারীদের বেতন ইত্যাদির জন্য ব্যবহার করা হতো। এই সময়ে ভারতের সম্পদ নিষ্কাশন হয়ে যায়। এটা বেশি কারেক্ট, এটা কারেক্ট লাগছে। বাকিগুলো তুমি পড়তে পারো, এটা আমার কাছে কারেক্ট লাগছে। সত্য মিথ্যা,
11টা বলছে। 11টা বলছে বিবৃতি এ কি বলছে, ভারতের রেলপথগুলি মূলত ব্রিটিশদের সুবিধার জন্য তৈরি করা হয়েছিল, কারণ সেটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলিকে বন্দরের সঙ্গে সংযুক্ত করেছিল, যাতে ব্রিটিশদের রপ্তানি ও আমদানি সহজ করা হয়। এটা এটা তো তোমার কাছে মানে এটা তো আমার কাছে সত্যই লাগছে, সত্যই লাগছে, কোনো সমস্যা নেই। বিবৃতি বি, স্টেটমেন্ট বি কি বলেছে, উপনিবেশিক অতীতে ভারতীয় কৃষির বাণিজ্যিকরণের ফলে, ঠিক আছে, ভারত খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল না, এটা তো ভুল, এটা তো ভুল, তাহলে কারেক্ট আনসার হবে একটা। স্টেটমেন্ট এ সত্য, স্টেটমেন্ট বি রং মানে ভুল। এবার 12 নম্বর কোশ্চেনটা, সতীদাহ প্রথার বিলুপ্তি, মহিলাদের ক্ষমতা প্রদান, কৃতদাস প্রথার বিলুপ্তি ঘটানো, এগুলো করেছিল চার্লস উইলিয়াম বা উইলিয়াম চার্লস, ঠিক আছে তো? না, উইলিয়াম চার্লস এটা করেনি। তার মানে বিবৃতি এ আমার কাছে ভুল লাগছে। বিবৃতি বি, উপনিবেশ অতীতে ভারত সরকার আইন 1945, যেটি ভারতবর্ষের বর্তমান সংবিধানের জন্য একটি প্রধান উৎস হিসেবে কাজ করে, ঠিক আছে তো? এটা ঠিক। তাহলে এটা চারেরটা, বিবৃতি এ মিথ্যা, বিবৃতি বি সত্য। 13 নম্বর বলছে, উপনিবেশিক অতীতে ব্রিটেনের কাছ থেকে, ঠিক আছে, আমদানির সিদ্ধান্ত অতীতে স্থানীয় পোশাক, ধাতু, ছুতো শিল্পে অশান্তি সৃষ্টি হয়েছিল। এটি কার্যত ভারতকে ব্রিটেনের অর্থনৈতিক রাজনৈতিক ষড়যন্ত্রের কৃতদাস হিসেবে পরিণত করেছে। লাস্ট কোশ্চেন, উপনিবেশিক অতীতে গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ কর্তৃক সতীদাহ প্রথার বিলুপ্তি, কৃতদাস প্রথার বিলুপ্তি ইত্যাদি হলো। এটা কি? এটা হচ্ছে সামাজিক সংস্কার। তো এই ছিল হচ্ছে এই চ্যাপ্টারে বইতে যে এমসি গুলো ছিল, এমসি গুলো আমি তোমাদের সঙ্গে বলে দিলাম। আমি বারবার বলছি এই চ্যাপ্টার এমসিকিউ তখনই তুমি খুব ভালো মতো পড়বে যখন তুমি 3-4 বার ভালো করে রিডিং মারো। 3-4 বার চ্যাপ্টারটা ভালো করে রিডিং মারো, তারপর তুমি এমসিকিউ গুলো তুমি নিজেই করতে পারবে, ঠিক আছে তো? এই তো বোঝানোর কিছু নেই, দেখো কোন কে বলে যেন তোমাকে বোঝার কিছু নেই না, এটা তোমাকে তোমার থরলি রিডিং করতে হবে। এবার এখান থেকে কিছু কিছু লাইন আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে, দেখো সেই লাইনগুলো আমি মার্কিং করে রেখেছি, তোমরাও মার্কিং করে নিতে পারো তোমাদের যদি এই বইটা থাকে। দেখো, বলছে 1757 সালে পলাশীর যুদ্ধের পরে ভারতে ব্রিটিশ শাসন বা উপনিবেশিক ব্যবস্থা শুরু হয়, ঠিক আছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পরেই সমগ্র ভারতবর্ষে ব্রিটিশদের রাজত্ব সুপ্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট, এই দুটো লাইন তুমি পড়বে। এবার বলেছে ভারতে উপনিবেশিক অতীতের সময়কালকে সাধারণত ধরা হয় 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। এই আমি হাইলাইট করলাম, এই চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ কভার হয়ে যাবে। হাইলাইট লাইনগুলো তুমি যদি ভালো করে রিডিং করো, পুরো চ্যাপ্টার তো তুমি 4-5 বার রিডিং করলে, তার মধ্যে এই লাইনগুলো বেশি গুরুত্ব দেবে, এই লাইনগুলো বেশি গুরুত্ব দেবে। এবার এই প্যারাটাকে একটু ভালো করে পড়তে, আমি দেখো পড়ে দিচ্ছি। ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে, ঠিক আছে, ভারতে উপনিবেশ স্থাপনের পূর্বে আহ যদিও কৃষি ছিল ভারতের জীবিকার প্রধান উৎস। আমি কি বলেছিলাম, ভারতে যবে উপনিবেশ স্থাপনে তার আগে ভারতের জীবিকার মেন উৎস কি ছিল? কৃষি ছিল, ঠিক আছে। ভারত ভারত শ্রেষ্ঠ গুণমানের তুলা, মসলিন, সিল্ক প্রচুর পরিমাণে রপ্তানি করতে। কোন কোন জিনিস রপ্তানি করতে? এগুলো, তুলা, মসলিন, সিল্ক। এছাড়াও কি কি রপ্তানি করতে? চাল, চিনি, পাট। ভারত খাদ্যশস্য, গবাদি পশুপালনে অনেকাংশ স্বয়ং সম্পূর্ণ ছিল। আর ছিল মৎস্য শিল্পের উপস্থিতি। বলছি ভারতের হস্তশিল্প, ধাতু ও মূল্যবান পাথরের কাজ বিশ্বব্যাপী বিখ্যাত, ঠিক আছে। ভারতের হস্তশিল্প, ধাতু এবং মূল্যবান পাথরের কাজ, আমি যখন বলেছিলাম আমার ডাউট লাগছে, ওটা ঠিক, আমি যেটা অ্যান্সার বলছি ওটা ঠিক অ্যান্সার ছিল। ওই সময় ভারতকে বলা হতো সোনার পাখি, গোল্ডেন বার্ড, ঠিক আছে তো? অর্থাৎ কবে? উপনিবেশরা আসার আগে গোল্ডেন বার্ড বলা হতো। ভারতে তখন বিশ্ব অর্থনীতিতে কত অংশ ছিল? 23%-এর বেশি, ঠিক, যেটা সমগ্র ইউরোপের তুলনায় অনেকটাই বেশি। সমগ্র ইউরোপে যা ছিল তার তুলনায় ভারতের পোর্শনটা আরো বেশি ছিল। আর রপ্তানিতে ভারতের স্থান ছিল কত? ভারতের অংশ ছিল 27%। এবার বলেছে উপনিবেশিক অতীতের অসুবিধা বা এর বিরুদ্ধে যুক্তি বা অর্থনৈতিক পরাধীনতা। কি হচ্ছে প্রথম পয়েন্ট দিয়েছে কৃষি। এখানে কোন লাইনটা ইম্পর্টেন্ট লেগেছে আমার কাছে, যদিও এখনো পর্যন্ত দেশের বেশিরভাগ জনসাধারণ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল, তা সত্ত্বেও উপনিবেশিক অতীতে কৃষি উৎপাদনশীলতা ছিল কম। বলছে ভূমি রাজস্ব ব্যবস্থা স্থায়ী বা গতি রোধ বিহীন ছিল না, বরঞ্চ মুনাফা চলে যেত জমিদারদের কাছে, প্রকারান্তরে ব্রিটিশদের কাছে ও চাষীদের কাছে কিন্তু নয়। তো এখানে এই লাইনটা একটু দেখে নেবে, এই জায়গাটা পড়ে নেবে। শিল্পক্ষেত্রটা কি বলেছে দেখো, ভারত হস্তশিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল।
যেটা উপনিবেশিক শাসনকালে কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। উপনিবেশিক সরকারের স্পষ্ট উদ্দেশ্য কি ছিল, ভারতকে শিল্পবিহীন করা। ঠিক আছে? তারপর বলেছে ভারতের মর্যাদা হ্রাস করে ইংল্যান্ডের আসন্ন আধুনিক শিল্পের কাঁচামাল রপ্তানিকারক হিসেবে গড়ে তোলে। ভারতকে এই সমস্ত শিল্পে সস্তায় তৈরি পণ্যের বাজারে পরিণত করে। বাণিজ্য বা লেনদেন কি বলেছে এখানে? বলছে ভারত যদিও তখন রপ্তানি উন্নত দেশ ছিল, কিন্তু ভারতের বাণিজ্য ছিল ব্রিটেনের একচেটিয়া। ভারত কাঁচা তুলো, চিনি, উল, নীল রপ্তানি করত। এর পরিবর্তে আমদানি করত উলের কাপড়, সুতির কাপড় ইত্যাদি। বলছে এইভাবেই যে ভারত সরকার যে মানে মুনাফাটা অর্জন করতো, সেটা ব্রিটিশ সরকারকে রক্ষণাবেক্ষণের জন্য, যুদ্ধের খরচ, ব্রিটিশ কর্মচারীদের বেতন ইত্যাদির জন্য ব্যবহার করা হতো। এর ফলে ভারতের সম্পদ নিষ্কাশন হয়েছে। রাজনৈতিক কাঠামো। বলছে অনেকেই এরকম লজিক দেখায় যে ব্রিটিশ শাসন ভারতের রাজনৈতিক ঐক্য স্থাপন করেছিল, কিন্তু দেশ বিভাজন হয়েছিল ব্রিটিশদের কারণেই। এই সময় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল, কোনো রাজনৈতিক ঐক্য তো ছিলই না, উপরন্তু বিভাজন ও শাসনকে কাজে লাগিয়েছিল। বিভাজন ও শাসনটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল। ব্রিটিশরা এসে কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল। যেমন ব্রিটিশরা ভারতীয় রেল করেছিল, বন্দর, জল পরিবহন, ডাকঘর, টেলিগ্রাফ ইত্যাদি নির্মাণের জন্য ওরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল। কিন্তু এটি সুস্পষ্ট সত্য যে অনেক দেশ উপনিবেশ স্থাপন না করেই রেলপথ নির্মাণ করেছে। ভারতের রেলপথগুলি মূলত ব্রিটিশদের সুবিধার জন্য তৈরি করা হয়েছিল। তাহলে ভারতের রেলপথগুলি তৈরি করা হয়েছিল ব্রিটিশদের সুবিধার জন্য। কারণ সেটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলিকে বন্দরের সাথে সংযুক্ত করেছিল, যাতে ব্রিটিশদের রপ্তানি ও আমদানি সহজ করা যায়। আচ্ছা, গণহত্যা বা হত্যাকাণ্ড, ঠিক আছে তো? এখানে কি ঝাঁসি হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, করিমপুর যাকে এখন বর্তমানে কানপুর বলা হয়, এই হত্যা ইত্যাদি 20 মিলিয়ন মানুষ অনাহারে মারা গিয়েছে। ভারতে ব্রিটিশ শাসনের অধীনে বিশাল দুর্ভিক্ষ হয়েছিল 1943 সালে, ঠিক আছে? বাংলায় বৃহৎ মন্বন্তর যেখানে প্রায় 4 মিলিয়ন বাঙালি মারা গিয়েছিল। এটির পর উইনস্টন চার্চিল ব্রিটিশদের সাহায্যের জন্য খাদ্যের দিকে ঝুঁকেছিল। ভাষা, অনেকের এরকম মত আছে যে ব্রিটিশদের কারণে ভারতীয়রা ইংরেজি ভাষা শিখতে পেরেছে, কিন্তু এটা মনে রাখা উচিত যে ভারতীয়দের ইংরেজি শেখানোর প্রয়োজন ছিল ব্রিটিশদের। ঠিক আছে? কারণ তারা অনুবাদক চেয়েছিল ভারতে তাদের প্রশাসন ব্যবস্থাকে সহজ করার জন্য। আচ্ছা, ঔপনিবেশিক অতীতের কিছু সুবিধা বা পক্ষের যুক্তি। যেমন শিক্ষা মানে সামাজিক সংস্কার করেছিল। যেমন খ্রিস্টান মিশনারিরা নারী শিক্ষাকে উৎসাহিত করার জন্য ভারতে কিছু ভালো কাজ করেছিল। যেমন কলকাতা, বোম্বে ও মাদ্রাজে শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। এটি আবার করা হয়েছিল ব্রিটিশদের প্রশাসনের জন্য, সস্তায় কেরানি নিয়োগের জন্য। প্রকৃত অর্থে ভারতবর্ষ ইংরেজি অন্ধকারাচ্ছন্ন দেশে পরিণত হয়েছে। ভারতের নিজস্ব ভাষা ও গৌরবময় ইতিহাস হারিয়ে। ইংরেজি কিন্তু উন্নয়নের কোনো অগ্রদূত নয়। লাইনগুলো খুব ইম্পর্টেন্ট লাইন, এইগুলোকে তুমি ফোকাস করবে। সামাজিক সংস্কার, সতীদাহ প্রথার বিলুপ্তি, মহিলাদের ক্ষমতা প্রদান, কৃতদাস প্রথার বিলুপ্তি, ঈশ্বরকে খুশি করার জন্য ছোট ছোট শিশুদের বলি দেওয়ার নিষ্ঠুর প্রথা গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ নিষিদ্ধ করেছিল। রাজনৈতিক সংস্কার, পলিটিক্যাল রিফর্ম, ভারত সরকার আইন 1935 যেটি ভারতবর্ষের বর্তমান সংবিধানের জন্য একটি প্রধান হিসেবে কাজ করে। এই লাইনটা ইম্পর্টেন্ট। এশিয়াটিক সোসাইটির অর্থ বরাদ্দ। তো এশিয়াটিক সোসাইটিকে কে অর্থ বরাদ্দ করে এটা পড়বে। উইলিয়াম জোন্স। তিনি মনুস্মৃতির মতো প্রাচীন ভারতীয় রচনা অনুবাদ করেছিলেন। চার্লস উইলকিন্স ভগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেন। ম্যাক্স মুলার ঋগ্বেদ অনুবাদ করেন। জেমস প্রিন্সেপ সম্রাট অশোকের শিলালিপিকে শৃঙ্খলাবদ্ধ করেন, যা ব্রাহ্মী ভাষায় রচিত হয়েছিল। এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়বে মনে দিয়ে। ঠিক আছে? আলেকজান্ডার কানিংহাম এবং জন মার্শালের প্রচেষ্টায় ভারতে প্রত্নতান্ত্রিক জরিপ স্থাপন করা হয়েছিল। এইগুলো এখনো পর্যন্ত আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে। এগুলো তুমি সুন্দর করে রিডিং মেরে নেবে। এগুলো আমি বলছি না, এগুলো একটু রিডিং মেরে নেবে।
যে কোশ্চেন গুলো বললাম মানে এমসি গুলো পড়বে তার আগে বলছি এই চ্যাপ্টারটা ৩-৪ ভালো করে রিডিং করে নাও, তারপর এমসি গুলো করো। ব্যাস। এর পরের ক্লাসে আমরা ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্টের উপর নতুন একটা চ্যাপ্টারের এমসিকিউ করাবো। ঠিক আছে? চলো এই ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ধন্যবাদ।